হ্যালো সুপ্রিয় প্রিয় ভাই বোনেরা ও সম্মানিত চিকিৎসকবৃন্দ, আজকে আমরা আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে ফিজিওলজি টাইপ 2 টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি। ঠিক আছে, আজকে টাইপ 2 এর আলোচনার অন্যতম বিষয় হচ্ছে ট্রান্সপোর্ট প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। আমাদের যে নরমাল ফিজিওলজি আছে, নরমাল ফিজিওলজির সবকিছুর যে ট্রান্সপোর্ট মেকানিজম, তাই এগুলোর উপর বেস করেই কিন্তু আমাদের যে ট্রান্সপোর্ট মেকানিজম গুলো কাজ করতেছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড এবং বিভিন্ন যে ইন্টারস্টিশিয়াল টিস্যুর মধ্যে আদান প্রদান, তার মূল কারণগুলোই আমাদের এই যে মেকানিজম গুলোর উপর ডিপেন্ড করে। সুতরাং আমরা আজকে ট্রান্সপোর্ট মেকানিজমের আদ্যপন্ত নিয়ে আলোচনা করব। তো আমরা মূলত আজকে আলোচনা করব হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট নিয়ে। ঠিক আছে, মেমব্রেন ট্রান্সপোর্ট। তা মেমব্রেন ট্রান্সপোর্টটা কি আসলে? এটা হচ্ছে যে এটা এক ধরনের বায়োফিজিও কেমিক্যাল প্রসেস বাই হুইচ ডিফারেন্ট সাবস্টেন্স আর আপনাদের কি ট্রান্সপোর্টেড অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। ঠিক আছে, it is a biophysiochemical process by which different substances are transported across the আমাদের সেল মেমব্রেন। সেল মেমব্রেনের মধ্যে যে আদান প্রদানটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের মেমব্রেন ট্রান্সপোর্ট। ঠিক আছে, তা মেমব্রেন ট্রান্সপোর্টটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু ইজ সাইজ। দেখেন, যদি ম্যাক্রোমলিকুলস হয়, তো ম্যাক্রোমলিকুলস এর প্রসেস দুইটা আছে। একটাকে বলা হচ্ছে এক্সোসাইটোসিস, আর একটাকে বলা হচ্ছে এন্ডোসাইটোসিস। তো এক্সোসাইটোসিসটা কি? দ্য প্রসেস বাই হুইচ আপনার সেল রিলিজ দ্য সাবস্টেন্স টু দ্য এক্সটেরিয়র। আপনার যেটাতে আপনার সেল একটা কোনো কিছু এক্সটেরিয়রে আপনার কোনো কিছু রিলিজ করবে, ওটা হলো কি এক্সোসাইটোসিস। আর এন্ডোসাইটোসিসটা হলো কি? দ্য প্রসেস বাই হুইচ সেলস টেক আপ সাবস্টেন্সেস ফ্রম এক্সটেরিয়র টু ইন্টেরিয়র। ঠিক আছে, তাহলে এটার উপর বেস করে ফিরে আমরা এন্ডোসাইটোসিসটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে পিনোসাইটোসিস আর একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, পিনো এন্ড ফ্যাগো। পিনোটা কি? পিনোসাইটোসিসটা হচ্ছে যে ইনজেকশন অফ সাবস্টেন্স হুইচ আর নট ভিজিবল আন্ডার মাইক্রোস্কোপ, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, তাদের যদি এরা ইনজেকশন করে, দ্যাট মিনস এরা এটাকে আমরা কি ইনগালফ করতে পারি, বলতে পারি, তাদেরকে বলা হচ্ছে পিনোসাইটোসিস, মানে যারা টেক ইন করতেছে। আর ফ্যাগোসাইটোসিসটা কি? যারা হচ্ছে আমরা খালি চোখে বা মাইক্রোস্কোপে দেখতে পাই, হুইচ আর কি ভিজিবল আন্ডার মাইক্রোস্কোপ, যেগুলো আমরা মাইক্রোস্কোপে নিচে দেখতে পাই, সেগুলো হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ইনজেকশন করলে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাহলে এটাকে উপর ভিত্তি করে আমরা এক ধরনের ট্রান্সফার শেষ করলাম, সেটা হচ্ছে লার্জ মলিকুল বা ম্যাক্রো মলিকুলস গুলো সম্পর্কে জানলাম। এখন আসেন ক্ষুদ্র মলিকুলের কি হবে, বা মাইক্রো মলিকুলস। ঠিক আছে, তা মাইক্রো মলিকুলস এর প্রসেস সিস্টেম সাধারণত দুই প্রকার। একটা বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, যেটাতে এটিপি দরকার। একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট প্রসেস, যেটাতে কোনো ধরনের এটিপির প্রয়োজন নেই। আবার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটাকে গাইডলাইনে দুই ভাগে ভাগ করা আছে। একটাকে বলা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, আর একটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। তো সেকেন্ডারিটাকে ফার্দার আবার ভাগ করা আছে। একটাকে বলা হচ্ছে কো ট্রান্সপোর্ট প্রসেস, আর একটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট প্রসেস। সো কো এর আরেকটা নাম হচ্ছে সিম্পোর্ট, এটা হচ্ছে আপনার জ্ঞানমে পাবেন সিম্পোর্ট। আর যেটা আছে আরেকটা আছে আমাদের এখানে কো এবং কাউন্টারের আরেকটা নাম হচ্ছে এন্টিপোর্ট। এটার নাম কি? এন্টিপোর্ট। ঠিক আছে, সিম্পোর্ট এন্ড এন্টিপোর্ট। আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, সমস্যা নেই। আর পেসিভের ফির কি? এটাতে কোনো ধরনের এটিপির প্রয়োজন হয় না, এটিপির প্রয়োজন হয় না। এটাতে অ্যাকচুয়ালি কি হয়, আপনার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের একটু ডিফারেন্স হলেই আমাদের এই প্রসেসটা হয়ে যায়। এখানে কোনো বাইরে থেকে শক্তির প্রয়োজন হবে না। এটার উপর ভিত্তি করে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে অসমোসিস আর একটাকে বলা হচ্ছে ডিফিউশন। ঠিক আছে, অসমোসিস এবং ডিফিউশন। দেন ডিফিউশনটা ফির আবার ক্যারিয়ার প্রোটিনের উপর ডিপেন্ড করে, এটা দুই ভাগে ভাগ হয়ে যায়। দেখেন, যেখানে কোনো ধরনের ক্যারিয়ার প্রোটিন দরকার হবে না সেটাকে বলা হয় সিম্পল ডিফিউশন, এবং যেখানে ক্যারিয়ার প্রোটিন প্রয়োজন, ঠিক আছে, যেখানে প্রয়োজন সেটাকে বলা হচ্ছে আমাদের ফ্যাসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেড মানে কি? সরবরাহ করে ধরে নেন, তাহলে একে অবশ্যই আমাদের কি করতে হবে? ক্যারিয়ার ফ্যাসিলিট করতে হবে। তার মানে এর উপর ভিত্তি করে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। তার আগে আপনাদের এটা জানা প্রয়োজন যে এক্সট্রা সেলুলার এবং ইন্টারসেলুলার ফ্লুইডের মধ্যে যে আপনার বিভিন্ন ধরনের আয়ন আছে, তার হলো গ্রেডিয়েন্ট গুলো কতগুলো এবং তাদের একটা একক গুলো মানে একদম মুখস্থ থাকা উচিত। তা দেখেন এখানে কি আছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড এবং ইন্টারসেলুলার ফ্লুইড। তার মধ্যে ইন্টারসেলুলার ফ্লুইডে কার আধিক্য সব থেকে বেশি থাকে, এটা প্রায় প্রশ্ন ধরে স্যারেরা। দেখেন, ইন্টারসেলুলার ফ্লুইডে থাকে পটাশিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, ঠিক আছে,
এবং ফসফেট খুবই ইম্পর্টেন্ট, এবং বাকিগুলো ম্যাক্সিমাম সবই মোটামুটি বাইরে বা ইসিএফ এর সব থেকে বেশি থাকে। এই কাউন্ট, নর্মাল ভ্যালু এগুলো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। তো দেখেন আমরা এখন যে ডিফিউশন, অ্যাক্টিভ প্রসেস, ট্রান্সপোর্ট প্রসেস এগুলো নিয়ে আমরা কথা বলবো। তা দেখেন এখানে আপনার যে কথাটা বলা আছে যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস এন্ড ডিফিউশন প্রসেস, এটা হচ্ছে আমাদের সেই প্যাসিভ প্রসেস ডিফিউশনটা। তো এটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, যে কেরিয়ার প্রোটিন থাকবে, কোনোটা কেরিয়ার প্রোটিনের দরকার নেই। তা দেখেন এটাতে কোনো ধরনের কেরিয়ার প্রোটিনের দরকার নেই, আর যেখানে এখানে দেখেন ছোট ছোট কেরিয়ার প্রোটিন আছে, এটাকে বলা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। আর এটাতে কোনো আপনার কেরিয়ার প্রোটিনের দরকার নেই, চ্যানেল প্রোটিনের মাধ্যমে এরা আপনার আদান প্রদান ঘটে, এটা হচ্ছে সিম্পল ডিফিউশন। আমরা এগুলো নিয়ে কথা বলবো বিস্তারিত, সমস্যা নেই। এরপর আমরা চলে যাই যে ডিফিউশন এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মধ্যে একটা সাধারণ পার্থক্য আছে, এটা আপনাদের জানা প্রয়োজন। ডিফিউশন এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, ডিফিউশনটা কিসের জন্য হচ্ছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটা কিসের জন্য হচ্ছে, এটা আপনারা জানা উচিত, কেননা এটা পরীক্ষার সময় স্যারেরা প্রায় ধরে। ডিফিউশন এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস এবং অসমোসিস, তারপর হচ্ছে আমাদের বাকি যেগুলো আছে ওগুলো প্রত্যেকটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আপনারা দেখেন যে এখানে ডিফিউশনটি কি। ডিফিউশন মিনস দ্য র্যান্ডম মলিকুলস মুভমেন্ট অফ সাবস্টেন্স মলিকুল বাই molecule either through intermolecular spaces in the membrane or in combination with the carrier protein, ঠিক আছে। the energy that causes simple is called simple diffusion, অথবা এটার একটা সুন্দর সংজ্ঞা আছে, এটা আপনারা পেয়ে যাবেন, এই সংজ্ঞাটাও পড়তে পারি আমরা, যে সিম্পল ডিফিউশন, ডিফিউশনের একটা সংজ্ঞা কি, the movement of molecules from the area of higher concentration। তো দেখেন হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যে মুভমেন্ট, সাবস্টেন্সের যে মুভমেন্টটা হবে বা মলিকুলসের, সেটাই হচ্ছে আমাদের কিন্তু ডিফিউশন। এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটা কি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটা হচ্ছে এটা কখন হবে, দিস ইজ ক্যারিয়ার প্রোটিন in such way that the carrier protein causes the substance to move against an energy gradient such as for a low concentration state to high concentration state। এটা লো কনসেন্ট্রেশন স্টেট থেকে হাই কনসেন্ট্রেশন স্টেটের দিকে যাবে এবং একটা ক্যারিয়ার প্রোটিন এবং এটিপির সাহায্যে এই প্রসেসটা ঘটবে। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। আমরা এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, তবে বেসিক পার্থক্য হলো এটাই। তারপরে আমরা এখানে এখন ডিফিউশন নিয়ে বিস্তারিত কথা বলবো, যে ডিফিউশনটা তাহলে কি। বললামই যে ডিফিউশনটা হচ্ছে, এটা হচ্ছে the may be defined as the movement of molecules from higher concentration area to lower concentration area, এটা হচ্ছে আমাদের ডিফিউশন, ঠিক আছে। ডিফিউশনের সংজ্ঞাটা যদি আমরা এখানেই পড়ে ফেলি, দেখেন এখানে আমাদের আছে, দেখেন এখানে সম্ভবত ডিফিউশনের সংজ্ঞাটা দেখেন, এই যে এখানে যে উদাহরণটা দেওয়া আছে, এখানে সেটা ব্যাখ্যা করে দেওয়া আছে গ্যাস দিয়ে, ঠিক আছে, এটা পড়া যাবে। তারপরে হচ্ছে আরেকটা আছে যে ডিফিউশনটাকে এখন আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। ডিফিউশনটা অনেক কিছু মেকানিজমের উপর নির্ভর করে। ডিফিউশন থ্রু দ্য সেল মেমব্রেন, ঠিক আছে। ডিফিউশন থ্রু দ্য সেল মেমব্রেন দুই ভাবে হয়ে থাকে, একটা সিম্পল ডিফিউশন, একটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে আমাদের দুইটা বেসিক পার্থক্য আছে, যে সিম্পল ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে। সিম্পল ডিফিউশনে কি হচ্ছে এবং ফ্যাসিলিটেড ডিফিউশনে অ্যাকচুয়ালি কি হচ্ছে। যে সিম্পল ডিফিউশনে আমরা কি প্যাজেস অফ দ্য সাবস্টেন্স, দেখেন সিম্পল ডিফিউশন কি, দ্য প্যাজেস অফ দ্য সাবস্টেন্স টুয়ার্ড দ্য ইলেকট্রিক্যাল অর কেমিক্যাল গ্রেডিয়েন্ট উইথআউট এ ক্যারিয়ার প্রোটিন, মানে এখানে কোনো ধরনের ক্যারিয়ার প্রোটিন লাগবে না। কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশনে কি লাগবে, এখানে আমাদের ক্যারিয়ার প্রোটিনের প্রয়োজন আছে, রিকোয়ার্ড, ঠিক আছে। তারপর স্যাচুরেশন অফ ক্যারিয়ার, এটাতে স্যাচুরেশন অ্যাবসেন্ট থাকবে, এখানে আপনার কি থাকবে, স্যাচুরেশন ক্যারিয়ার অকার্স। দ্যাট তারপরে কি হবে, ডিফিউশন ক্যাপাসিটি, এটাতে থাকবে আনলিমিটেড, কিন্তু এটাতে লিমিটেড থাকবে। ফ্যাসিলিটেড ডিফিউশনে ক্যারিয়ার প্রোটিন থাকা সত্ত্বেও ক্যারিয়ার প্রোটিন শেষ হয়ে গেলে কি হবে, স্যাচুরেশনটা কি যদি কমে যায়, তাহলে লিমিটেড হয়ে যাবে। হ্যাঁ, ক্যারিয়ার প্রোটিনের যদি স্যাচুরেশনটাই হয়ে যায়, তাহলে তখন তো আমাদের দরকার পড়বে আরো। তারপর সাবস্টেন্স হইলো, তারপর এটার এক্সাম্পলটা কি, এটা হলো যে আমাদের অক্সিজেন, নাইট্রোজেন, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল, এইগুলো এর উদাহরণ। আর হচ্ছে আমাদের ফ্যাসিলিটেড ডিফিউশনের উদাহরণ হচ্ছে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড এন্ড গ্যালাক্টোজ, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা দুইটা বেসিক পার্থক্য শিখে গেলাম।
সিম্পল ডিফিউশন এন্ড আমাদের ফ্যাসিলিটেড ডিফিউশনের মধ্যে। তাই আমরা ক্যারিয়ার প্রোটিন একটাতে লাগবে, একটাতে লাগবে না, এটা উদাহরণ কোনটা, ওইটা উদাহরণ কোনটা, সুতরাং ভালোভাবে পড়তে হবে। তারপরে আসেন এখান থেকে আরেকটা লাগবে যে লিপিড সলিউবল সাবস্টেন্স থ্রু দ্য লিপিড বাইলিয়ার, ঠিক আছে, এটা লাগবে না, এখান থেকে কিছু নাই। তবে ডিফিউশনে কিছু আপনার ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরগুলো অবশ্যই জানা প্রয়োজন। এই জ্ঞানঙে আপনার এটা সুন্দরভাবে ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করা আছে, অথবা বিআরএস ফিজিওলজিতে সুন্দরভাবে নিয়ে আলোচনা করা আছে। এখানে কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন কনসেন্ট্রেশন ডিফারেন্স, তারপর সাইজ, তারপরে আপনার ডিস্টেন্স, তারপর টোটাল সারফেস এরিয়া ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, তারপরে আপনার হচ্ছে টেম্পারেচার যত বেশি হবে, তারপর আপনার হচ্ছে ডিফিউশন তত বেশি হবে, মলিকুলার ওয়েট, থিকনেস, লিপিড সলিউবিলিটি, তারপরে হচ্ছে আপনার মেমব্রেন ইলেকট্রিক্যাল পটেনশিয়াল, এগুলোর উপর ডিপেন্ড করে। তো এটার কাজগুলো তো আমরা মোটামুটি শিখলাম, যে এক্সচেঞ্জ করতেছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, অ্যাটমসফিয়ার করতেছে ফুড এন্ড ডাইজেস্টিভ জুসেস, তারপরে হচ্ছে আমরা ডিফিউশন অফ সোডিয়াম এন্ড পটাশিয়াম থ্রু দ্য সোডিয়াম পটাশিয়াম লিক চ্যানেল, এগুলোতে কাজ করতেছে আমাদের কিন্তু ডিফিউশনটা। তার ডিফিউশনের উপর ভিত্তি করে আমাদের কিন্তু আরেকটা অস্পির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নাই, এটা আবার আমাদের জ্ঞানঙে চলে যেতে হবে, যে জ্ঞানঙই আছে এটা আসলে। জ্ঞানঙে একটা প্রশ্ন আছে, যে আপনারা দেখবেন অস্পিতে প্রায় আসে যে ফিক্স প্রিন্সিপাল, ঠিক আছে, ফিক্স প্রিন্সিপাল পরীক্ষার সময় ইম্পর্টেন্ট। তা ফিক্স প্রিন্সিপালটা কি? অ্যাকচুয়ালি ফিক্স প্রিন্সিপালটা হচ্ছে যে এখানে একটা আপনার যে নেট ডিফিউশন, নেট বা রেট অফ ডিফিউশন, যেটা এটাকে বলে রেট অফ ডিফিউশন, এটা কিসের সমানুপাতিক? এটা হচ্ছে টোটাল আপনার যে সারফেস এরিয়া বা ক্ষেত্রফলের সমানুপাতিক, এবং এর যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টেরও সমানুপাতিক। এটাকে পুরোটাকে বলা হয় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ঠিক আছে, কনসেন্ট্রেশন ভাগ এর কতটুকু এরিয়া জুড়ে এর থিকনেসটা আছে বা ডিফিউশনটা হয়েছে, তার একটা থিকনেস বলতে জাস্ট প্রস্থ বরাবর। এটা হচ্ছে আমাদের সেই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এটার যে এই দুটো কি, একটা হচ্ছে যে আপনার বলা হচ্ছে যে ডিফিউশন, রেট অফ ডিফিউশনটা আপনার টোটাল সারফেস এরিয়া এন্ড কনসেন্ট্রেশন আপনার গ্রেডিয়েন্টের সমানুপাতিক, এটাই হচ্ছে আমাদের ফিক্স প্রিন্সিপাল। ফিক্স প্রিন্সিপালে এইখানে আপনার হলো ডেল সি বা কনসেন্ট্রেশন আর হলো ডেল এক্স এর যে আপনার অনুপাত, এটা আপনার কিন্তু মাইনাসে আসে, এই মাইনাস এবং এই মাইনাস আপনার কেটে যায়, কেটে হয়ে যাবে পজিটিভ। তাহলে দেখেন আপনার ফিক্স প্রিন্সিপালটা বলতে কি হয়ে যাচ্ছে, তাহলে পজিটিভ ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে। এটা ডিফিউশন রেট মাপার জন্য এই প্রিন্সিপালটা ইউজ করা হয়, এবং এটা অস্পিতা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সুতরাং অস্পি পরীক্ষার জন্য এটা অবশ্যই করতে হবে। আবার নেক্সট আমরা চলে যাই, এখান থেকে আর কিছু লাগবে না। সিলেক্টিভ পারমিয়াবিলিটি অফ পটাশিয়াম চ্যানেল, প্রোটিন চ্যানেল, ঠিক আছে, পটাশিয়াম চ্যানেল করে। এটা পটাশিয়াম চ্যানেলটা কিন্তু আপনার এটা খুবই ইম্পর্টেন্ট, যে আপনার পটাশিয়াম একটা চ্যানেল আপনার হচ্ছে একটা সোডিয়াম চ্যানেলের থেকে 1000 গুণ বেশি আপনার কি করবে, পারমিট করবে, সোডিয়াম আপনার রেডিলি পারমিট, ঠিক আছে, খুবই দ্রুত এটা পাস করতে পারে সোডিয়াম আয়নের তুলনায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এইটা এখানে কিওয়ার্ড একটা জিনিস। তারপর আরেকটা জিনিস হচ্ছে আপনার এখানে সিলেক্টিভ ফিল্টার লাগবে না এখানে কিছু, আর এখানে আমাদের কিছু নাই, ওগুলো করবো না আমরা। গেটিং অফ পটাশিয়াম চ্যানেল, প্রোটিন চ্যানেল করে কি কি আছে, প্রোটিন চ্যানেলে গেটিং, এটা হচ্ছে কি ভোল্টেজ গেটিং চ্যানেল, এটাকে আপনার হচ্ছে চার্জের উপর ডিপেন্ড করে চলতেছে। একটা হচ্ছে কেমিক্যাল বা লাইগেন্ড গেটিং প্রোটিন চ্যানেল, ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের রিসেপ্টর থাকে, যেমন এসিটাইল কোলিন রিসেপ্টর, নিউরোট্রান্সমিটার, এই রিসেপ্টরের উপর বেস করে এগুলোকে আপনার চ্যানেলগুলো কাজ করে। তারপরে আমরা চলে যাই, দেখেন ফ্যাসিলিটেড ডিফিউশন, এখানে বলা আছে ক্যারিয়ার মেডিটেড ডিফিউশন, আর এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস নাই। তো এইখান থেকে আসলে ফ্যাসিলিটেড ডিফিউশনের উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। উদাহরণটা বললাম যে গ্লুকোজ, গ্যালাক্টোজ, তারপর হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এগুলোর যে ট্রান্সফার মেকানিজম, এটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। গ্লুকোজ, গ্যালাক্টোজ আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, এটা উদাহরণগুলো অবশ্যই করতে হবে। তারপরে আসেন আমরা পরের অংশে যাই, পরের অংশে আমরা পড়বো যে প্রসেসগুলো, আসলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, এগুলো নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি। অসমোসিসটা লাগবে না, অসমোসিসটা আপনারা হয়তো জানেন যে এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, তবে খুবই কম, যে অসমোটিক প্রেসার, অসমোসিস কাকে বলে।
দেখেন এখান থেকে আমরা আর পড়বো অসমোলারিটি। দেখেন পেজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স থ্রু দ্য মেমব্রেন। ঠিক আছে, দেখেন অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কাকে বলে। দেখেন when a cell membranes move molecules and ions uphill against a concentration gradient, uphill against an electrical or pressure gradient, the process is called active transport। ঠিক আছে, active transportটাই হচ্ছে যখনই আপনি কোনো আপনার হচ্ছে কনসেন্ট্রেশন, প্রেসার এবং আপনার যে ইলেকট্রিক্যাল যে পটেনশিয়াল আছে এগুলোর বিপরীতে যখনই কাজ করবেন সেটাই হচ্ছে আপনি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস মিনস আপনি যদি ভালোভাবে খেয়াল করেন যে আপহিল এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, তো এটাইকে বলা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। তো এটার কিছু ক্রাইটেরিয়া আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে কিছু ক্রাইটেরিয়া আপনাদের ফলো করতে হবে। তো অন্যতম ক্রাইটেরিয়ার একটা অন্যতম যে এটা কি করতে হবে, এটা অবশ্যই এগেইনস্ট মানে কেমিক্যাল এবং ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের এগেইনস্টে এটাকে অবশ্যই যাইতে হবে। দ্বিতীয়টা হচ্ছে মেমব্রেন মাস্ট বি প্রেজেন্ট, একটা অবশ্যই মেমব্রেন থাকতে হবে। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন বা মেমব্রেনে উপস্থিতি থাকতে হবে এবং এটিপি বাই, এটা তো মাস্ট, এটা ছাড়া হবেই না এটিপি। দেন ক্যারিয়ার প্রোটিন, ক্যারিয়ার প্রোটিনও থাকবে এটাতে। ঠিক আছে, ক্যারিয়ার প্রোটিন। তারপরে কি থাকবে, স্যাচুরেশন অফ ক্যারিয়ার প্রোটিন। ঠিক আছে, স্যাচুরেশন অফ ক্যারিয়ার প্রোটিন হবে। তারপরে আমাদের কি হবে, ম্যাক্সিমাম রেট অফ ট্রান্সপোর্ট, ম্যাক্সিমাম রেট থাকতে হবে ভি ম্যাক্স, অবশ্যই থাকতে হবে ম্যাক্সিমাম রেট অফ ট্রান্সপোর্ট। ঠিক আছে, মানে ট্রান্সপোর্টের বেগটা অবশ্যই বেশি থাকতে হবে। তো দেখেন এখান থেকে আমরা এটা শিখে ফেললাম। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। তো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটা কি, যে এখানে হচ্ছে আপনার যে আপনার হচ্ছে যে কি বলে এটাকে মুভমেন্ট। ঠিক আছে, মুভমেন্ট অফ দ্য chemical substance against electrical and chemical gradient with the active, এই কথাটা জাস্ট এখানে একটা কথাই বলতে হবে, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসেস উইথ দ্য হেল্প অফ অ্যাক্টিভ এক্সপেন্ডিচার অফ এনার্জি। ঠিক আছে, অ্যাক্টিভ এক্সপেন্ডিচার অফ এনার্জি এই কথাটা বলতেই হবে, এটাকেই বলা হচ্ছে আপনার প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। তাহলে যেটাতে আপনার অ্যাক্টিভ এক্সপেন্ডিচার অফ এনার্জি দরকার হবে সেটাই হচ্ছে আপনার কি অ্যাক্টিভ এক্সপেন্ডিচার অফ এনার্জি, সেটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হবে ঠিক একই রকম কিন্তু এটা ডিপেন্ড করবে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের উপর, তাকে হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস এবং বাই দ্য হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন, এবং ক্যারিয়ার প্রোটিনও থাকবে এবং এটা তো ক্যারিয়ার প্রোটিন, দুটাতেই ক্যারিয়ার প্রোটিন দরকার একইভাবে। সো আমরা এটাকে যদি ভাগ করি যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সোডিয়াম পটাশিয়াম পাম্প ট্রান্সপোর্ট সোডিয়াম আয়ন্স অফ সেলস এন্ড পটাশিয়াম, তাহলে দেখেন প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটা কি বললাম, যে মুভমেন্ট অফ সাবস্টেন্স, ঠিক আছে, এগেইনস্ট দ্য ইলেকট্রিক্যাল এন্ড কেমিক্যাল গ্রেডিয়েন্ট উইথ দ্য অ্যাক্টিভ এক্সপেন্ডিচার অফ এনার্জি বাই দ্য হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন। তাহলে ক্যারিয়ার প্রোটিনও হেল্প করতেছে। তাহলে দেখেন এটা কার কার উপর কাজ করতেছে, যেমন সোডিয়াম পটাশিয়াম পাম্প ট্রান্সমিট সোডিয়াম আয়ন্স আউট অফ দ্য সেল এন্ড পটাশিয়াম আয়ন্স ইনটু দ্য সেল। এটা একটা সেল, তাহলে এখান থেকে সোডিয়ামটা বের হয়ে যাবে, তিনটা সোডিয়াম বের হয়ে যায়, আমরা এটা মেকানিজম শিখবো এবং এখানে দুইটা একটা পটাশিয়াম বের হবে। তো এখানে কিভাবে কাজটা হচ্ছে এটা আমরা শিখবো, যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস এবং সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস নিয়ে আমরা কথা বলবো। তো দেখেন প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের একটা উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এবং এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও এর আরো অন্য অনেকগুলো ধরনের পাম্প আছে, যেমন ক্যালসিয়াম পাম্প। ঠিক আছে, ক্যালসিয়াম পাম্পও ঠিক এভাবেই কাজ করে। তারপর হাইড্রোজেন পাম্প। ঠিক আছে, হাইড্রোজেন পাম্পটা আমরা কোথায় দেখি বলেন তো, এটা আমরা প্রক্সিমাল কনভলিউটেড টিউব। ঠিক আছে, ঠিক আছে, আমরা ওখানে পাওয়া যায় আমাদের কিডনির মধ্যে বা নেফ্রনের মধ্যে, ওখানে আমরা পাই। তাহলে এখানে এই মূলত এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। সো আমরা চলে যাই যে এটা কিভাবে কাজ করতেছে অ্যাকচুয়ালি। তো আমরা চলে যাই যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। ঠিক আছে, তাহলে দেখেন আমরা সোডিয়াম পটাশিয়াম পাম্প নিয়ে কথা বলবো এখন। তো দেখেন সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কি, এটা এক ধরনের প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। তার ফলে কি হয়, আপনার হলো আউটসাইড থেকে ইনসাইড, দেখেন আউটসাইড থেকে আপনার সোডিয়াম আয়ন কয়টা বের হয়ে যাবে, আউটসাইডে আপনার সোডিয়াম আয়ন ফ্রম ইনসাইড টু আউটসাইডে বের হয়ে যাবে তিনটা সোডিয়াম আয়ন বের হয়ে যাবে, এবং ভিতরে আপনার পটাশিয়াম আয়ন প্রবেশ করবে কয়টা, এটা হলো সোডিয়াম আয়ন তিনটা বের হবে, এবং পটাশিয়াম আয়ন প্রবেশ করবে
পটাশিয়াম আয়ন প্রবেশ করবে কয়টা? দুইটা। দেখেন প্রবেশ করতেছে, পটাশিয়াম আয়ন প্রবেশ করতেছে দুইটা। তাহলে এটা দুইটা পটাশিয়াম আয়ন প্রবেশ করলো, ফলে কি হলো, মাঝখানে কি একটা পজিটিভ আয়নের ঘাটতি তৈরি হবে। ঠিক আছে, তাহলে দেখেন এটা কিভাবে কাজটা করতেছে অ্যাকচুয়ালি। তাহলে দেখেন প্রথমে হচ্ছে ক্যারিয়ার প্রোটিন ফর সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম পাম্প হ্যাজ আলফা অ্যান্ড বিটা বাইন্ডিং সাইট। তাহলে দেখেন আপনার যে ক্যারিয়ার প্রোটিন থাকে, এটা হচ্ছে আমাদের সেই ক্যারিয়ার প্রোটিন। ঠিক আছে, ক্যারিয়ার প্রোটিনে কি থাকবে, এখানে আলফা এবং বিটা বাইন্ডিং সাইট থাকে, আলফা এবং বিটা বাইন্ডিং সাইট, আলফা এবং বিটা বাইন্ডিং সাইট থাকবে। তার ইনার পোর্শন অফ দ্য আলফা সাবইউনিট হ্যাজ 3 বাইন্ডিং সাইট। তার ভিতরে যে পোর্শনটা আছে, দেখেন এটা আমরা ধরে নেন সেই পোর্শন, এটাতে আছে 3টা বাইন্ডিং সাইট এবং বাইরেরটা আছে 2টা বাইন্ডিং সাইট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। and outer portion of the alpha subunit has 2 binding site. এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, 2 বাইন্ডিং সাইট হলো। তো দেখেন এখন কি হবে, যেমন সোডিয়াম, পটাশিয়াম and ATP bind to their respective sites of alpha subunit of the carrier protein. তাহলে এখানে সোডিয়াম বাইন্ড হবে আলফা প্রোটিনে এবং এটিপি বাইন্ড হবে। অন্যদিকে এদিকে কি হচ্ছে, অন্যদিকে এখানে পটাশিয়াম বাইন্ড হবে বাইরের দিকে দুইটা। তাহলে এই যে দুইটা ক্যারিয়ার প্রোটিনের যে বাইন্ডিং সাইটের ক্যাপাসিটি, এটার উপর বেস করেই কিন্তু আমাদের দুইটা আর একটাতে 3টা বাইন্ড করতেছে। তাহলে ভিতরেরটাতে যেহেতু 3টা বাইন্ড করতে পারতেছে, তাহলে এটাতে 3টা আপনার এর সাথে যুক্ত হয়ে বাইরে নিয়ে যাবে। অন্যদিকে ব্রেকডাউন অফ দ্য এটিপি, দেখেন এটিপিটা ভেঙে সাথে সাথে কি হয়ে যাবে, এডিপি এবং ইনঅর্গেটিক ফসফেটে পরিণত হবে। ঠিক আছে, এনার্জি ফসফেটে, এন্ড ফসফেট বাইন্ডস টু লিড অফ ফসফোরাইলেশন অফ দ্য আলফা সাইট। যদি এখানে যখনই আপনার ফসফোরাইলেশন শুরু হবে, যখনই আপনার কি ফসফেট বাইন্ডস টু দ্য ফসফোরাইলেশন অফ আলফা সাইট, এই আলফা সাইটে ফসফোরাইলেশন শুরু হবে অফ দ্য ক্যারিয়ার প্রোটিনে, ক্যারিয়ার প্রোটিনে ফসফোরাইলেশন শুরু হবে এবং কি হবে, কনফরমেশনাল চেঞ্জেস টু দ্য ক্যারিয়ার প্রোটিন, ক্যারিয়ার প্রোটিনের মধ্যে আপনার কনফরমেশনাল চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কনফরমেশনাল চেঞ্জেস টু দ্য ক্যারিয়ার প্রোটিন, এবং এর ফলে কি হবে আপনার হচ্ছে, দেখেন এর ফলে আপনার কি হচ্ছে যে 3টা সোডিয়াম আয়ন ভিতরে প্রবেশ করবে এবং 2টা পটাশিয়াম আয়ন বের হয়ে যাবে। এই কারণে আমাদের এভাবে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কাজ করতেছে। দেখেন এই 2 বাইন্ডিং সাইটস দেখেন, তারপরে হলো পোর্শন, the inside portion of the sodium ion binding sites have adenosine triphosphate capacity, এখানে সব কথাগুলো বলা আছে, তবে আমি যেভাবে বললাম ওটা মূলত ওটাতে বেশি মনে থাকবে। ঠিক আছে, তাই এই যে ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্স অনেকগুলো আছে। কি করবে, ইট ইজ রেসপন্সিবল ফর দ্য জেনারেশন অফ কি করবে, মেমব্রেন পটেনশিয়াল। তবে একটা মনে রাখতে পারেন, এটা কি করে, মেমব্রেন পটেনশিয়াল। তারপর কি করতে পারে, এটা নেগেটিভ কি, এটা মেইনটেইনস দ্য সেল ভলিউম। দেখেন এখানে লেখা আছে সেল ভলিউম। তো সেল ভলিউমটা কিভাবে মেইনটেইন করে, এটা একটা রিটার্নের প্রশ্ন। তা আপনারা জানেন যে আমাদের বডিতে ভিতরে যে সেলগুলো আছে তার মধ্যে প্রোটিন, বিভিন্ন ধরনের ইনক্লুশন, এগুলো যখন অনেক আধিক্য হয়ে যাবে তখন আমাদের ভিতরে কিন্তু নেগেটিভ চার্জের আধিক্য দেখা দিবে। ভিতরে থাকে সোডিয়াম, বাইরে পটাশিয়াম বেশি এবং বাইরে থাকে সোডিয়াম বেশি, তখন কি হবে, তখন এদের মধ্যে কি এক্সচেঞ্জ হওয়ার প্রবণতা বেশি দেখা দিবে। তখন আমাদের কি করবে, অসমোসিস হয়ে আমাদের কি করতে পারে, অসমোসিস হয়ে পানিটা বের হয়ে যেতে পারে। ঠিক আছে, অসমোসিস হয়ে পানিটা যখনই বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে, সেলটা শ্রিঙ্ক করতে পারবে। সেল তো শ্রিঙ্কও করতে পারে। ঠিক আছে, সেল শ্রিঙ্ক হতে পারে। সেল শ্রিঙ্ক কেন হয় না, এই সোডিয়াম এবং পটাশিয়াম যে পাম্পের এক্সচেঞ্জ, এইটার কারণেই আপনার সোডিয়ামটা ভিতরে প্রবেশ করে ভিতরের যে নেগেটিভ যে গ্রেডিয়েন্টটা আছে এটাকে মেইনটেইন করতেছে। তাহলে দেখেন এখানে সেল ভলিউমটা মেইনটেইন করতেছে, তারপরে এস্টাবলিশিং দ্য নেগেটিভ ইলেকট্রিক্যাল ভোল্টেজ। ঠিক আছে, নেগেটিভ ইলেকট্রিক্যাল ভোল্টেজটা মেইনটেইন করতেছে। দেখেন এখানে সব কথাগুলো লেখা আছে আমি যেগুলো বললাম। তাহলে এটা সেলটা বাস্ট হয়ে যেতে পারতো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তারপরে হচ্ছে আপনাদের এরা কি করতেছে, ইলেকট্রোজেনিক নেচার অফ দ্য সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করতেছে, ইলেকট্রোজেনিক যে গ্রেডিয়েন্টটা মেইনটেইন করতেছে। তারপরে এটা নার্ভ এন্ড মাসেল ফাংশন গুলো মেইনটেইন করতেছে, নার্ভ এবং মাসেল ফাংশন, যে মাসেল ফাইবারস ট্রান্সমিটিং নার্ভ মাসেল সিগন্যালস, এগুলো মেইনটেইন করতেছে। তারপরে কি করবে, ইট প্রোভাইডস এনার্জি ফর দ্য সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হওয়ার পরে এটা আমাদের সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের জন্য যে এটিপি, তার প্রোডাকশনের অন্যতম একটা উপাদান হচ্ছে আমাদের কিন্তু এই ট্রান্সপোর্ট মেকানিজমটা, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা তার জন্য এটিপি রেখে যাচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে যে
কেমিক্যাল কি কি সমস্যা হতে পারে, যেমন সোডিয়াম পটাশিয়ামে পাবেন ইনহিবিটর আছে, যেমন ডিজিটালিস। ডিজিটালিসের একটা এমন একটা ইনহিবিটর ডিজিটালিস ডিজিটালিসটা কি করতে পারে আমাদের, কিন্তু ইনহিবিটর সোডিয়াম পটাশিয়াম পাম্প, এর ফলে হার্ট ফেলিউর করতে পারতেছে। তারপর অন্যদিকে এটা আছে ডোপামিন। ডোপামিনটা আসলে আমাদের কিন্তু কিডনিতে কাজ করবে, এবং কিডনিতে এটা কি করতেছে, ডোপামিন কিডনিতে যাওয়ার ফলে এখানে কি করবে, কিডনিতে ইনহিবিটর হিসেবে কাজ করবে, এখানে কি করবে, সাডেনলি আমাদের কিন্তু শকে নিয়ে যেতে পারে কিডনিতে। খুবই ইম্পর্টেন্ট জিনিস শক। তো দেখেন কিডনিতে এটা নিয়ে যাচ্ছে, শক করে ফেলবে। তাহলে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক গেল। এরপরে আপনার কিন্তু আরেকটা জিনিস আসে, যেটা কিন্তু এমসিকিউ এর জন্য বা এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এসবি এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে বলবে যে রেগুলেশন, কিভাবে রেগুলেশন হচ্ছে, রেগুলেশন অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প, খুবই ইম্পর্টেন্ট ফর দা এসবিএ। এন্ড আপনার হচ্ছে যে ট্রু অ্যান্ড ফলস, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। রেগুলেশনটা কে কে করে এটা জ্ঞানও সুন্দর করে পাবেন, যে আপনার যদি পটাশিয়াম আয়নটা বেশি থাকে তাহলে কি সোডিয়াম পটাশিয়াম পাম্প কি ইনক্রিজ করবে, এটা কি ফ্যাক্টরস ইনক্রিজিং সোডিয়াম পটাশিয়াম পাম্প, সোডিয়ামের আধিক্য বেশি হবে। তারপরে 2 নম্বর হচ্ছে থাইরয়েড হরমোন, 3 নম্বর হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কি করতেছে, আপনার হলো সোডিয়াম পটাশিয়াম রিঅ্যাবজর্পশন করতেছে, ঠিক আছে। আর থাইরয়েড হরমোনটা কি করবে, থাইরয়েড হরমোনটা কিন্তু এগুলো মেইনটেইন করতেছে, গুরুত্বপূর্ণ, এটাও ইম্পর্টেন্ট জিনিস। তারপর আরেকটা জিনিস হচ্ছে ইনসুলিন। ইনসুলিনটা কি করবে, ইনসুলিনটা কিন্তু আপনার এগুলোকে, ইনসুলিনের একটা গুরুত্বপূর্ণ ইফেক্ট কাজ করে এখানে। তারপর একটা আছে আমাদের যে ফ্যাক্টরস ডিক্রিজিং সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাক্টিভিটি, কে করে, এই ডিজিটালিস করে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটিটা কমিয়ে দিতে পারবে, হার্ট ফেলিউর করবে ডিজিটালিস। আর একটা হচ্ছে আমাদের যে ডিজিটালিসের পরে আর একটা হচ্ছে যে আমাদের ডোপামিন, ডোপামিন কিডনিতে কাজ করে আমাদের শককে নিয়ে যেতে পারে ডোপামিনটা, এটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এখানে গেল। এবার আসে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। তা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটা কার উপর ডিপেন্ড করতেছে, দেখেন সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসটা আপনার প্রাইমারি ট্রান্সপোর্ট প্রসেসের উপর ডিপেন্ড করে এটিপি এবং কেডিএর প্রোটিনের জন্য। তাহলে এটাই হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস। এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কো ট্রান্সপোর্ট প্রসেস বা সিমপোর্ট, এটাকে নামে পাবেন সিমপোর্ট, আর একটাকে বলা হয় কাউন্টার ট্রান্সপোর্ট প্রসেস, কাউন্টার ট্রান্সপোর্ট প্রসেস, বা এটাকে বলা হয় এন্টিপোর্ট, ঠিক আছে, এন্টিপোর্ট, আর এটা হচ্ছে সিমপোর্ট। তো দেখেন কো ট্রান্সপোর্ট প্রসেসটা কি, মানে যদি দুইটা সাবস্টেন্স একই সাথে একই দিকে, মুভমেন্ট অফ দ্য টু সাবস্টেন্স ইন দ্য সেম ডিরেকশন, তাকে বলা হয় কো ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্টের অনেকগুলো উদাহরণ আছে, যেমন আপনার পড়তে পারে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, সোডিয়ামের সাথে যখন গ্লুকোজ যাবে, তারপর অ্যামিনো অ্যাসিড চাইতে পারে, তাহলে এটা কিন্তু কো ট্রান্সপোর্ট করবে। তাহলে আরো হইতে পারে কো ট্রান্সপোর্ট, যেমন ক্লোরিন আয়নের সাথে কো ট্রান্সপোর্ট হইতে পারে, ক্লোরিন আয়ন, তারপরে হচ্ছে আয়োডিন, ঠিক আছে, আয়রন, ইউরেট আয়ন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইউরেট আয়নও এখান থেকে যেতে পারে। আর কাউন্টার ট্রান্সপোর্টের উদাহরণ কি, কাউন্টার ট্রান্সপোর্ট হচ্ছে যখন আপনার একটা যাবে এইদিকে, অন্য একটা যাবে অন্যদিকে, তার উল্টো দিকে কাজ করবে, মানে সে সবসময় তার বিপরীত দিকে কাজ করতেছে, সেটাকে বলা হয় কাউন্টার ট্রান্সপোর্ট, ঠিক আছে। এখানে এন্টিপোর্ট হিসেবে কাজ করতেছে। আর এটা কি, এটার উদাহরণ হচ্ছে সোডিয়াম আর হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রোজেন আয়ন যেটা আছে, যে আর একটা হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে, সোডিয়াম ক্যালসিয়াম। দেখেন এই যে আপনার এখানে আপনার উদাহরণটা দেখতে পাচ্ছেন, তাহলে দেখেন এখানে কি হচ্ছে, যে এই যে উদাহরণটা দেখেন, একটা সোডিয়ামটা ভিতরে প্রবেশ করতেছে, ক্যালসিয়ামটা বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা মূলত দেখা যায় যে আপনার সেল মেমব্রেনের ক্ষেত্রে এটা দেখা যায় মাসেল টিস্যুগুলোতে। অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, হ্যাঁ, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের আপনি এখানে যেটা দেখতে পারবেন, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কিন্তু আপনি সোডিয়ামটা কি করবে, ভিতরে প্রবেশ করবে এবং হাইড্রোজেনটা বের হয়ে যাবে, এটা আপনি কিডনির প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে দেখতে পারবেন, বা নেফ্রনে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো টপিক শিখে ফেললাম, ঠিক আছে। আর এখান থেকে আপনাদের খুব একটা জিনিস লাগবে না, এত ডিটেলস পড়ার প্রয়োজন নেই। তাহলে মোটামুটি আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস এর উপরেই বেস করে আজকে এখানে শেষ। তাহলে আমরা শেষ করলাম, ধন্যবাদ।